আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করার ঘোষণা দিয়ে আবারও নতুন বিতর্ক তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখনই ট্রাম্প জানালেন, বিশ্ব পরিচালনায় আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই, তার নিজস্ব নৈতিকতাই যথেষ্ট। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আন্তর্জাতিক আইন নিয়ে খুব একটা মাথা ঘামান না তিনি। তার জন্য আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই। মানুষকে আঘাত করতে চান না। আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি নির্ভর করে আন্তর্জাতিক আইনের সংখ্যা আপনি কিভাবে দিচ্ছেন তার উপর। ট্রাম্পের এই বক্তব্য একদিকে যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উত্তেজনা তৈরি করেছে, তেমনি তার আগ্রাসী পররাষ্ট্রনীতির ইঙ্গিতকেও আরও তীব্র করছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক শক্তি ট্রাম্পের কাছে প্রধান, আন্তর্জাতিক নিয়ম কানুন নয়। ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। রাজধানীর কারাগাস সহ বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা বা আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবেন না। তাই সমালোচকরা এটিকে সনদের স্পষ্ট লঙ্ঘন বলেও অভিহিত করেছেন। ভেনেজুয়েলার কাণ্ডের পর ট্রাম্পের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ভেনেজুয়েলা পরিচালনা করবেন এবং দেশটির বিশাল জ্বালানি তেল সম্পদ ব্যবহার করবে। যদিও তার প্রশাসন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে সহযোগিতার আশ্বাস দিয়েছে, তবু ট্রাম্পের ভাষ্য তার বিপরীত দিকেই ইঙ্গিত করে। ৪ জানুয়ারি আরেকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মতো না চললে রদ্রিগেজকেও মাদুরোর চেয়ে বড় মূল্য দিতে হতে পারে। এই বক্তব্যের পর বৈশ্বিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে নিজস্ব নীতি দিয়ে বিশ্ব পরিচালনার বার্তা আগামীতে বৈশ্বিক রাজনীতি ও কূটনীতিতে আরও অস্থিরতা তৈরি করতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন। ইরানের ভেতরে এই মুহূর্তে গোপন অপারেশন চালাচ্ছে মোসাদের গোয়েন্দা নেটওয়ার্ক। সম্প্রতি এমন বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিখাই এলিয়াহু। গত ৮ জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গালেই জাহালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, তাদের লোকজন এখনও ইরানের মাটিতে কাজ করছে। সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ুমের বরাতে জানানো হয়, নেতানিয়াহু সরকারের হেরিটেজ মন্ত্রী দাবি করেন, গত বছর চালানো হামলাগুলো হঠাৎ করে হয়নি, বরং ইরানের ভেতর থেকে আগেই প্রস্তুতি নিয়েছিল মোসাদের গুপ্তচর ও তাদের সাহায্যকারী স্থানীয় এজেন্টরা। আমিখাই এলিয়াহুর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরানে চলমান আন্দোলন আরও উস্কে দিয়ে খামেনি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তেল আবিব? ইসরায়েলি গুপ্তচররা ইরানে সরকার উৎখাত করার বিষয়ে এখন কাজ করছে কিনা এই প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়েছেন হেরিটেজ মন্ত্রী আমিখাই এলিয়াহু। তিনি জানিয়েছেন, এই মুহূর্তেও ইসরায়েলের পক্ষে কিছু লোক ইরানের অভ্যন্তরে কাজ করছে, কিন্তু খামেনির সরকার ফেলে দেওয়ার চেষ্টা এখন তেল আবিব করছে না, বরং ইরান যেন কোনোভাবেই হুমকি হয়ে উঠতে না পারে সেটা নিয়েই কাজ করছে মোসাদের গোয়েন্দা নেটওয়ার্ক। এর মধ্যেই ইরানের উপর সরাসরি মার্কিন সামরিক হামলার হুমকি আরও উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতি। সামরিক শক্তি, আঞ্চলিক প্রভাব ও অর্থনৈতিক খাত সব দিক থেকে ইরানকে নিয়ন্ত্রণে রাখাই ইসরায়েল আমেরিকার মূল লক্ষ্য। তবে ইসরায়েলি মন্ত্রী স্বীকার করলেও ইরান পরিস্থিতিতে ওয়াশিংটন তেল আবিব সম্পৃক্ততার আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও সামনে আসেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ৩৫ বছরেরও বেশি সময়ের শাসনকালে এমন কঠিন পরিস্থিতিতে কমই পড়েছেন। চলমান আন্দোলনে পশ্চিমাদের মদদ রয়েছে এমন দাবি করে তিনি সাফ জানিয়েছেন, শত্রুর ষড়যন্ত্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। কঠোর দমনপীড়নের মধ্যেও ডাক দেওয়া হচ্ছে সরকার পতনের। রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো স্টেশন, ব্যাংক, দোকানপাট ছাড়াও আগুন দেওয়া হয়েছে যানবাহন ও বিভিন্ন স্থাপনায়। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান সরকার।
দীর্ঘদিন ধরে খামেনি প্রশাসন অভিযোগ করে আসছে, ইরানের ভেতরের অস্থিরতা, আন্দোলন ও নিরাপত্তা চ্যালেঞ্জের পেছনে ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। দেশটির বর্তমান পরিস্থিতি সেই পুরনো অভিযোগকেই নতুন করে সামনে এনে দিল। গত এক দশকে একের পর এক সাজানো দুর্ঘটনা ইঙ্গিত দিচ্ছে ইরানের অভ্যন্তরীণ আন্দোলনকে ব্যবহার করে এবারও ফায়দা নিতে তৎপর ইসরায়েল। অনেক বিশ্লেষকের ধারণা, আপাতত খামেনি সরকারের উৎখাত না চাইলেও আন্দোলনের সুযোগে ইরানকে ভেতর থেকে আরও দুর্বল করে দিচ্ছে মোসাদের গুপ্তচর নেটওয়ার্ক। ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের রহস্যজনক হত্যাকাণ্ড, বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণ, সাইবার হামলা ও বিপুল পরিমাণ সরকারি গোপন নথি পাচার, সব ক্ষেত্রেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে আঙুল তুলে এসেছে ইরান। 2020 সালে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পর ইরান দাবি করে এই হত্যাকাণ্ড দেশের ভেতর থেকেই চালানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরানে চলমান আন্দোলনের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের অভ্যন্তরে নিজস্ব এজেন্টদের সক্রিয় থাকার স্বীকারোক্তিও দিলেন তার আরেক মন্ত্রী। এমন সংকটে অনেকের আশঙ্কা, অচিরেই হয়তো বড় ক্ষতির মুখে পড়তে পারে ইরান। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। যে ইরানে মসজিদের মিনার ছিল সার্বভৌমত্বের প্রতীক, আজ সেখানেই জ্বলছে আগুনের লেলিহান শিখা। রাজধানীর রাজপথ থেকে অলিগলি, বিক্ষোভকারীদের রোষানল থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থাপনাও। ৪৬ বছরের ইসলামিক শাসনের ভিত কি তবে আজ নিজের গড়া প্রাচীরের নিচেই চাপা পড়ছে? ১৪তম দিনে পা দিয়ে এক প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে ইরানের বিক্ষোভ, যা শুরু হয়েছিল জ্বালানি ও মুদ্রার অস্বাভাবিক অবমূল্যায়নের প্রতিবাদে, তা এখন রূপ নিয়েছে সরাসরি শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফায়। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় গত ৮, ৯ ও ১০ জানুয়ারির রাতের তাণ্ডবে। এই ৩ দিনে বিক্ষোভকারীরা কেবল রাজপথ দখল করেনি, বরং আক্রোশে পুড়িয়ে দেয় বেশ কয়েকটি ব্যাংক। হাজার হাজার মানুষ নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে একাধিক সরকারি দফতর ঘিরে ফেলে। তবে চলমান বিক্ষোভে মসজিদ জ্বালিয়ে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা বিশ্বকে হতবাক করে দিয়েছে। গত কয়েকদিনে ইরানে ২ ডজনেরও বেশি মসজিদে আগুন দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন তেহরানের মেয়র আলী রেজা জাকানি। জাকানির দাবি, ইরানে একাধিক ব্যাংক লুট করা হয়েছে এবং বিভিন্ন সরকারি দপ্তর আক্রমণের শিকার হয়েছে। সেই সাথে বিক্ষোভকারীরা ২৫টি মসজিদে আগুন ধরিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মসজিদের মতো ধর্মীয় স্থাপনাকে টার্গেট করছে বিক্ষোভকারীরা? ইরানের বিক্ষোভে মসজিদ লক্ষ্যবস্তু হওয়ার প্রধান কারণ হল দেশটিতে মসজিদের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকা। মসজিদগুলোকে কেবল ধর্মীয় উপাসনালয় নয়, বরং বর্তমান শাসক গোষ্ঠীর ক্ষমতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে ইরানে মসজিদগুলো এখন আর কেবল জনসাধারণের দ্বারা পরিচালিত ধর্মীয় প্রতিষ্ঠান নেই, কারণ এগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রতিটি প্রদেশে খতিবদের সরাসরি সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে নিয়োগ ও নিয়ন্ত্রণ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের অনেক মসজিদে সরকারের অনুগত আধাসামরিক বাহিনী বাসিজের ঘাঁটি স্থাপন করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা বিক্ষোভ দমনে সরাসরি অংশ নেয়, ফলে মসজিদগুলো বিক্ষোভকারীদের কাছে দমন পীড়নের কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ৪ দশকেরও বেশি সময়ের লৌহ কঠিন শাসনে এমন জনবিস্ফোরণ আগে কখনো দেখা যায়নি। ইরানের সংবিধানের ১৮৬ নম্বর ধারায় বলা আছে, কোনো গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে, তাহলে ওই গোষ্ঠীর বা সংগঠনের সব সদস্যকে মুহরেব বা আল্লাহর শত্রু বলে গণ্য করা হবে। এরই মধ্যে ইরানের বিক্ষোভরত জনতাকে আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার। আর ইরানের সংবিধান অনুযায়ী আল্লাহর শত্রুদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ইরানের এই সংকট এখন আর কেবল অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতির এক অগ্নিপরীক্ষা। ইরানের ভাগ্য এখন কেবল খামেনির হাতে নয়, বরং রাজপথে থাকা হাজার হাজার মানুষের বজ্রমুষ্টির ওপরও নির্ভর করছে। ইতিহাসের এই ক্রান্তি লগ্নে প্রশ্ন একটাই, ইরানের আকাশে কি তাহলে নতুন কোনো বিপ্লবের সূর্য উঠবে? মীর ফজলে রাব্বি, বাংলাভিশন।
ইরানের ক্রমবর্ধমান আন্দোলনে জোরালো হচ্ছে সরকার পতনের দাবি। সহিংস হয়ে ওঠা বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে খামেনি প্রশাসন। ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। সংবাদ জানার নির্ভরযোগ্য কোনো উপায় না থাকায় চলমান পরিস্থিতি নিয়ে ছড়াচ্ছে নানামুখী সন্দেহ ও আশঙ্কা। ইরান সরকারের দাবি, জনতার রোষানল উস্কে দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। আর দূর থেকে উত্তেজনার আগুনে ঘি ঢালছেন নির্বাসিত রাজা শাহরেজা পাহলাভি। বিক্ষোভে অংশ নেওয়া জনতার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সংঘর্ষে দুই পক্ষেই বাড়ছে হতাহতের সংখ্যা। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৭ বছরের ইতিহাসে ইরানে এমন আগে কখনো হয়নি। প্রশ্ন হলো, এখন কোন দিকে গড়াচ্ছে ইরানের আন্দোলন? দেশটিতে সত্যিই কি ব্যাপক হারে হত্যার ঘটনা ঘটছে? এই মুহূর্তে আমাদের কাছে ৪৯০ জন বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ৮ জন শিশু রয়েছে। আমরা এখনও ৫০০টির বেশি মামলা তদন্ত করেছি। এর অর্থ হল, যদি আমরা এই সমস্ত সংখ্যা নিশ্চিত করতে পারি, তাহলে নিহতদের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে, এবং সেটা ঘটেছে মাত্র ১৫ দিনের মধ্যে। এটা অকল্পনীয় ব্যাপার। গণগ্রেপ্তারের ক্ষেত্রেও একই কথা। আমরা ১০,৬০০-র বেশি গ্রেফতারের তথ্য নথিভুক্ত করেছি। তবে আমাদের কাছে এমন আরও অনেক মামলা রয়েছে যেগুলো এখনও যাচাই করছি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে বিভিন্ন সময়ে ইরান জুড়ে দেখা গেছে নানা ধরনের অস্থিরতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার প্রশাসন এর আগেও বহুবার বিশাল বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। কিন্তু এবারের মতো বিক্ষোভের ছড়িয়ে পড়ার ধরন ও তীব্রতা দেখা গিয়েছিল ২০২২ সালে। তখন ইরানের নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনের মৃত্যুতে শুরু হয় গণ আন্দোলন। বিক্ষোভ দমনে সেবারও কঠোর হয়েছিল দেশটির সরকার। শত শত মানুষ নিহত, হাজার হাজার গ্রেফতার, প্রকাশ্যে ফাঁসি, সবকিছুর পরেও থামেনি ক্ষোভ। একইভাবে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এবারের আন্দোলনও দেশজুড়ে ছড়াচ্ছে দাবানলের মতো। ২০২৬ সালে ইরান জুড়ে বিক্ষোভের যে ঢেউ দেখা যাচ্ছে, সেটা কোনো হঠাৎ ঘটনা নয়। এটি ৪ দশকের বেশি সময় ধরে জমতে থাকা ক্ষোভের বিস্ফোরণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। দেশটিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ নেতৃত্বের প্রভাব আগের মতো নেই, রয়েছে এমন গুঞ্জন। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ ও সামরিক আঘাতে দেশের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সক্ষমতা নিয়ে ইরানি জনসাধারণের মাঝে তৈরি হয়েছে সংশয় ও সন্দেহ। এবারের আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমর্থন ও ইরানে হামলার হুমকি আগের চেয়ে ভিন্ন করে দিচ্ছে পরিস্থিতি। ডলারের বিপরীতে রিয়ালের ভয়াবহ দরপতন কেন্দ্র করে ইরানের বিভিন্ন অঞ্চলে রাজপথে নেমেছে মধ্যবিত্ত শ্রেণীসহ লাখ লাখ মানুষ। আন্দোলনকারীরা প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সরকারের পতনের দাবি তুলছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করছেন, বিক্ষোভকারীরা ইরানের শত্রুদের দ্বারা পরিচালিত হচ্ছে। খামেনি প্রশাসনের উপর ইরানি জনগণের ব্যাপক সমর্থন আছে ঠিকই, কিন্তু গভীর অর্থনৈতিক সংকট, আমেরিকা ও তার মিত্রদের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের গোপন ষড়যন্ত্রে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব পড়েছে কঠিন এক পরীক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে যেন এক কঠিন ধাঁধার সামনে এসে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে গভীর দোলাচল চলছে তার পরামর্শদাতা ও মিত্রদের মধ্যে। কেউ বলছেন অবিলম্বে কড়া পদক্ষেপ নিয়ে ইরানে হামলা চালানো উচিত, অন্যরা সতর্ক করে বলছেন এমন সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্য গার্ডিয়ানের বিশেষ এক প্রতিবেদনে এই পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। ট্রাম্পের উপদেষ্টাদের কেউ কেউ যুক্তি দিচ্ছেন, এখন হামলা করলে ইরান সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র করার ধোঁয়া তুলবে এবং কঠোরভাবে বিক্ষোভ দমনকে বৈধতা দেবে। অন্যরা বলছেন, ট্রাম্প বারবার বিক্ষোভকারীদের সুরক্ষার যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তা রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া ইরানের সাবেক শাহ ছেলে রেজা পাহলভিও ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন। বিশ্লেষকদের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কাছে ইরানে হস্তক্ষেপ বিষয়ে স্পষ্ট পরিকল্পনা নেই। মার্কিন সামরিক বাহিনীরও তেমন বড় কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। এছাড়া মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলো, বিশেষ করে কাতার, ট্রাম্পকে আপাতত শান্ত থাকার পরামর্শ দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের সামনে ইরান ইস্যুতে বিভিন্ন বিকল্প রাখা হয়েছে, তবে তিনি কোন পথে এগোবেন সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, তেহরানের ঘনবসতিপূর্ণ পরিবেশে বিমান হামলা চালানো অত্যন্ত জটিল। শহরটিতে প্রায় 1,20,00,000 মানুষ বসবাস করে। গত জুনের হামলায় বেসামরিক প্রাণহানি ছিল অনেক বেশি। অন্যদিকে বর্তমানে ইরান সরকারের উচ্চপদস্থ নেতা, বিপ্লবী গার্ডের বড় কর্মকর্তা বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশানা করা অনেক কঠিন, কারণ তারা নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্ত করেছে। তবে দক্ষিণ তেহরানে বিপ্লবী গার্ড বাহিনীর কিছু ঘাঁটি ও পুলিশের ব্যারাকে হামলার সুযোগ তুলনামূলক বেশি। বিশ্লেষকরা সতর্ক করছেন, এখন ইরানে যুক্তরাষ্ট্রের হামলা উল্টো ফলও দিতে পারে। বিদেশি হস্তক্ষেপ ইরান সরকারের অভ্যন্তরীণ বিভেদ মুছে দিয়ে তাদের নতুন করে ঐক্যবদ্ধ করে তুলতে পারে। গত জুনেও যখন ইসরায়েলি মার্কিন হামলা হয়, তখন সাধারণ মানুষের মধ্যে সাময়িকভাবে জাতীয়তাবোধ জেগে উঠেছিল। কোনো বিশেষজ্ঞ বলছেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেন, গাজা বা ভেনেজুয়েলায় শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। ফলে ইরানের ক্ষেত্রে শান্তি ফেরাতে পারবে সে আশা করা মুশকিল। ব্রিটিশ সাবেক রাষ্ট্রদূত রব ম্যাকায়ারও সতর্ক করে বলেছেন, মার্কিন পদক্ষেপ হয়তো প্রত্যাশা মতো কাজ করবে না। তার মতে, ট্রাম্পের কথা ও কাজের মধ্যে একটা বড় ফাঁক তৈরি হতে যাচ্ছে। ইরান সরকার মানুষকে বোঝাতে চাইছে বিদেশিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এরই মাঝে টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন, বাইরের শত্রুরা দাঙ্গাবাজদের উস্কে দিচ্ছে। 80% বিক্ষোভকারীর অভাব অভিযোগ সঠিক থাকলেও যারা মসজিদ বা দোকানে আগুন দিচ্ছে তারা সন্ত্রাসী। যুক্তরাষ্ট্র অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে নতজানু করতে চায়। পেজেশকিয়ান দেশবাসীকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এর ইতিবাচক ফলও দেখা যাচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের হাতে এখন ইরানে হস্তক্ষেপের সুনির্দিষ্ট এবং ফলপ্রসূ সমীকরণ নেই। একদিকে বিশ্ব রাজনীতির চাপ, অন্যদিকে ভেতরের দ্বিধা। এই অচল পরিস্থিতি তাকে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল সহ অনেক পক্ষ বড়সড় হামলা চাইলেও যুক্তরাষ্ট্রের সঠিক কৌশল এখনো অনির্ধারিত। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরান ও আমেরিকা যুদ্ধ কি খুব কাছে? পাল্টাপাল্টি হামলার হুমকিতে সময়ের সাথে সাথে বেড়েই চলেছে এমন শঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন, তখন দমে না গিয়ে পাল্টা হুঙ্কার ছুড়েছে ইরানও। হুঁশিয়ারি দিয়েছে, ইরানে হামলা হলে রক্ষা পাবে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলো, উড়িয়ে দেওয়া হবে সেগুলো। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, খুব শিগগিরই কি ইরান ও আমেরিকা যুদ্ধ শুরু হবে? বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে আসলে কি চলছে তা জানা অসম্ভব। তাই কোন সিদ্ধান্ত নেবেন তিনি তা বোঝা মুশকিল। তারা বলছেন, ক্ষোভের আগুনে যখন পুড়ছে ইরান, তখন সে আগুনে ঘি ঢালছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সাথে ইরান সরকার বিক্ষোভকারীদের ফাঁসি দিলে খুব কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কিন্তু কি সেই সাহায্য? কি ধরনের কড়া পদক্ষেপ? সামরিক হামলা নাকি অন্য কিছু, তা পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে কাতারের আল উদেইদ সেনাঘাঁটি ছেড়ে নিরাপদে সরে যেতে মার্কিন সেনাদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে ইরান পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখারও খবর পাওয়া গেছে। তবে ছেড়ে কথা বলছে না ইরান। পাল্টা কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, তাদের মাটিতে হামলা হলে অক্ষত থাকবে না সৌদি আরব, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলো। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে দেশটির সেনাবাহিনীকে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইরানকে রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। সম্ভাব্য মার্কিন সংঘাতের আশঙ্কার মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে আলোচনা ও যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এদিকে ইরানে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে 2,500-এর বেশি বিক্ষোভকারীর মৃত্যুর খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। তবে কিছু গণমাধ্যমের দাবি, ইরানে প্রাণহানির সংখ্যা এর কয়েক গুণ বেশি, 12 থেকে 20,000 হতে পারে। ইরান জুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ থাকায় ঘটনার সঠিক পরিস্থিতি জানা প্রায় অসম্ভব। তবে সম্প্রতি কিছু ফোন লাইন আংশিকভাবে চালু হওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। বলা হচ্ছে, ইরান সরকার নিহতের পূর্ণাঙ্গ সরকারি হিসাব দেওয়ার পরিবর্তে হাজারো বিক্ষোভকারীকে আটক করে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত।
অবশ্য যাদের গ্রেফতার করা হয়েছে তারা আন্দোলনকারী নয়, বরং বিক্ষোভে নাশকতাকারী বলে দাবি করেছে খামেনি সরকার। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে ইউক্রেন, আর ইরানের পক্ষ নিয়েছে রাশিয়া ও চীন। তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে চীন। এই ইস্যুতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন প্রতিবেশী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় আঞ্চলিক অস্থিরতা কমাতে ইরানকে আলোচনার পথে হাঁটার পরামর্শ দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তবে দেশটিতে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার প্রতিবাদ জানিয়ে ইরানি রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে বেশ কিছু ইউরোপীয় দেশ। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানে চলমান বিক্ষোভ ও তা ঘিরে তেহরান ওয়াশিংটন উত্তেজনাই এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। বিক্ষোভকারীদের দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে, বারবার এই হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বক্তব্য শুধু কূটনৈতিক চাপেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রতিফলন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতেও। সাম্প্রতিক সময়ে কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মীকে সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে কি ধরনের অভিযান হতে পারে এবং সেটি কতটা বাস্তবসম্মত? এ নিয়ে বিশ্লেষণী এক প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন নয়। এ অঞ্চলে ছড়িয়ে আছে তাদের সামরিক ঘাঁটির বিশাল নেটওয়ার্ক। কেবল মধ্যপ্রাচ্যেই অন্তত ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান ও মিশরের মতো দেশে রয়েছে স্থায়ী ঘাঁটি। দ্রুত আক্রমণ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা মোতায়েন থাকে। গত বছর জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইরান এই ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছিল, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যুদ্ধ শুরু হলে এই ঘাঁটিগুলো থাকবে গুরুতর ঝুঁকিতে। সার্বিক বাস্তবতায় ইরান যুক্তরাষ্ট্র সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ বা ইরানে মার্কিন স্থল অভিযানের সম্ভাবনাকে অনেকটাই নাকচ করে দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের দর্শন ভিন্ন ধাঁচের। পর্যবেক্ষণ বলে, তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধ বা দেশ দখলের রাজনীতিতে বিশ্বাসী নন, বরং তার পছন্দ দ্রুত, নির্দিষ্ট ও প্রযুক্তি নির্ভর অভিযান, যেখানে মার্কিন সেনাদের প্রাণহানি কম থাকে। অতীতে বাগদাদের ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা কিংবা ভেনেজুয়েলায় হঠাৎ অভিযান চালিয়ে মাদুরোকে অপহরণ এই কৌশলেরই উদাহরণ। এ ধরনের বাস্তবতায় আলোচনায় আসছে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে দ্রুত হামলার সম্ভাবনা। গত বছর যুদ্ধের সময়ও এমন ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা যুক্তরাষ্ট্র জানে, চাইলেই তাকে সরিয়ে দিতে পারে। তবে এরপরও ইরানের মতো ভূপ্রকৃতি ও নিরাপত্তা ব্যবস্থার দেশে সরাসরি শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান চালানো অত্যন্ত জটিল। দূরত্বজনিত ব্যবধান, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক প্রতিক্রিয়ার ঝুঁকি সব মিলিয়ে এমন হামলা চালানো হবে একটি বড় জুয়া খেলা। এছাড়া সম্ভাব্য হামলা ঘিরে ইরান আগে থেকেই ব্যাপক সতর্ক অবস্থানে আছে। একাধিক বিশ্লেষকের বরাত দিয়ে আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানে সেনা পাঠানো নয়, ইরাক বা আফগানিস্তানের মতো শাসক পরিবর্তন কিংবা দীর্ঘস্থায়ী সামরিক উপস্থিতি এরকম পথে হাঁটতে আগ্রহী নয় ওয়াশিংটন। সব মিলিয়ে যুদ্ধের দামামা বাজলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ সীমিত, হিসাবি এবং উচ্চ ঝুঁকিহীন রাখার চেষ্টা থাকবে বলেই প্রাথমিক অভিমত বিশ্লেষকদের। স্থল অভিযানে সেনা নামানোর বদলে প্রযুক্তি নির্ভর আঘাত বা প্রতীকী শক্তি প্রদর্শনী হতে পারে মূল কৌশল। হিজল জোবায়ের, বাংলা ভিশন।